আচ্ছা, শুরু হলো সব খবর। কম সময় সব খবর একসাথে নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশের প্রায় ৬,০০০ উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দকে মাসিক ভাতা দেওয়ার কার্যক্রম শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাইলট প্রকল্পের উদ্বোধনের পর তিনি বলেন, নাগরিকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেই এসব সেবা চালু হচ্ছে। সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে পরীক্ষামূলক এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা পৌঁছে যায় ধর্মীয় নেতৃবৃন্দের কাছে। সরকারি সহযোগিতা পেয়ে তারা আবেগ আপ্লুত। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ভোটের কালি নখ থেকে মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য ১০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্য থেকে ইমাম ৫,০০০, মুয়াজ্জিন ৩,০০০, খাদেম ২,০০০ টাকা করে পাবেন। সোমবার থেকে জাতীয় খাল খনন কর্মসূচি ও পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। ভোটের কালি নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছে। আগামী ১৪ এপ্রিল তথা পয়লা বৈশাখ থেকে আমরা ইনশাআল্লাহ ফার্মার্স কার্ড বা কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট চালু করব। ইনশাআল্লাহ আগামী ১৬ই মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে আমাদের খাল খনন কর্মসূচি। দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু ও অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সকালে রাজশাহীর পবা উপজেলার গাংপাড়া খালে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আগাছা পরিষ্কার ও ফগার মেশিনে মশক নিধনের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু করেন তিনি। বলেন, খাল খননের মধ্য দিয়ে মৎস্য চাষ, জমির সেচ সুবিধা, প্রাকৃতিক বৈচিত্র্যতার জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিকে লালমনিরহাটে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বলেন, ডেঙ্গুর উৎপত্তি রোধ ও মানুষকে সচেতন করতেই এমন উদ্যোগ। গোপালগঞ্জে মশাবাহিত রোগ প্রতিরোধে অভিযান শুরু হয়েছে। সকালে জেলা শহরের হেলিপ্যাড ও মার্কাস মসজিদ সংলগ্ন খাল পরিষ্কারের মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু হয়। পরে আলোচনা সভায় বক্তারা জানান, জেলাব্যাপী কার্যক্রম অব্যাহত রাখা হবে। হাসপাতাল এলাকায় ফগার মেশিন দিয়ে মশক নিধন কর্মসূচি পরিচালিত হবে। এছাড়া জনসচেতনতা বাড়াতে দিনব্যাপী মাইকিংয়ের ব্যবস্থা করেছে জেলা তথ্য অফিসার। চুয়াডাঙ্গায় সার্কিট হাউস এলাকায় পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক। জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে প্রতি শনিবার অভিযান চালানো হবে। সবার বাড়ির চারপাশ পরিষ্কার রাখার নির্দেশ দেন তিনি। নিজ হাতে ঝাড়ু দিয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জেহানদার আলী মিয়া। বলেন, ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধের আগাম প্রস্তুতি হিসেবে এই কার্যক্রম করা হচ্ছে। পরে ফগার মেশিন ব্যবহার করে মশক নিধন কার্যক্রম শুরু করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। তার আগে ঈদের ছুটির কারণে আগামীকাল রোববারের পর মুলতবি করা হবে অধিবেশন। আবারও শুরু হবে ২৯ মার্চ। শনিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত হয় ৩০ দিনের সময়সীমার কারণে প্রথম অধিবেশনেই নিষ্পত্তি করা হবে অন্তর্বর্তী সরকারের সময়ের ১৩৩টি অধ্যাদেশ। আর সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনার কথা জানান সরকারের মন্ত্রীরা। সংসদ পরিচালনায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই গঠন করা হয়েছিল ১৫ সদস্যের কার্য উপদেষ্টা কমিটি। শনিবার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সহ অন্যান্য সদস্যরা। বৈঠকে আগামীকাল রোববার অধিবেশন মুলতবির সিদ্ধান্ত হয়। ঈদের পর ২৯ মার্চ থেকে আবারও বসবে সংসদ। চলবে পুরো এপ্রিল জুড়ে। এটা এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত চলবে, এটাই সিদ্ধান্ত হয়েছে। এটা তো এটার উপর যে ইয়েগুলো হয়েছে এগুলো আলোচনা ১৩৩টি যে অধ্যাদেশ এগুলো বিষয় আছে। বৈঠকে সিদ্ধান্ত হয় বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে। এসব অধ্যাদেশ যাচাই বাছাইয়ে একটি আলাদা কমিটি কাজ করছে বলে জানান আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ কমিটি গঠন করা হচ্ছে, সেই কমিটিতে আলোচনা হবে। আইনগত যে বাধ্যবাধকতাতে যে সময় আছে, সেই সময়ের মধ্যেই আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। এগুলো বিশেষ কমিটিতে যাবে,
এটা কালকেই প্রস্তাব উত্থাপিত হবে, ল মিনিস্টার উত্থাপন করবেন। তারপরে বিশেষ কমিটিতে এগুলো আলাপ আলোচনার পরে রিপোর্ট আকারে সংসদে পেশ করা হবে, এটাই নিয়ম। বৈঠকে সিদ্ধান্ত হয় রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা হবে 50 ঘন্টা। এ আলোচনায় অংশ নিলেও ধন্যবাদ জানাবে না বিরোধী দল, জানান হুইপ নাহিদ ইসলাম। কোন কারণে ওয়াকআউট করেছিলাম, কোন কারণে আমরা মনে করেছিলাম যে রাষ্ট্রপতি বক্তব্য দেওয়া অনুচিত এই সংসদে, তো সেই আমরা ধন্যবাদ দিব না, আমরা আমাদের বক্তব্যটা বলবো। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে বৈঠকে আলোচনা হয়নি। তবে জামায়াত জোটের আন্দোলনের হুঁশিয়ারি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে আলোচনা হবে সংসদে। আলোচনা এটা ফ্লোরে হতে পারে, এখানে না। জামায়াত বলছে সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে সেক্ষেত্রে তারা রাজপথে নামবে। এটা এই ফয়সালা রাজপথে দেখতে চান আপনি? এটা তাদেরকে জিজ্ঞেস করেন। বৈঠকে জানানো হয়, এই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য 8টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য প্রশ্ন পাওয়া গেছে 460টি। সিদ্ধান্ত হয় সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন অধিবেশন বসবে বিকাল 3টায়। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। আগামীকাল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার উদ্যোগ না দিলে রাজপথে কঠোর আন্দোলনে নামবে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য, কথা জানিয়েছেন জোটের লিয়াজু কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। তার অভিযোগ, বিএনপি কথা দিয়ে কথা রাখেনি, তাই জাতির সাথে প্রতারণার জবাব দিতে হবে তাদের। এছাড়া কাল রাষ্ট্রপতির ভাষণের উপর সাধারণ আলোচনায় বিরোধী দলীয় এমপিরা অংশগ্রহণ করবে না বলেও জানান তিনি। গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি সুন্দর বাংলাদেশের স্বপ্নে করা হয় জুলাই জাতীয় সনদ। এর জন্য বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সাথে প্রায় 8.5 মাস ধরে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন। বাস্তবায়নের জন্য নোট অব ডিসেন্ট দিয়ে এই চার্টারে স্বাক্ষর করে বিএনপি। জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলও সই করে এতে। জুলাই সনদ বাস্তবায়নে গণরায়ে জয় হয় হাঁ ভোটের। 4,72,25,980 জন অপেক্ষায় তাদের রায় বাস্তবায়নের। শনিবার দুপুরে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের লিয়াজু কমিটির বৈঠক শেষে সমন্বয়ক অভিযোগ করেন, এই 4.25 কোটি নাগরিককে অপমান করছে বিএনপি। সরকার গঠনের পর আপনারা সেই জায়গায় থেকে টার্ন নিয়েছেন, সম্পূর্ণ বিপরীত অবস্থানে চলে গেছেন, যেটা জাতির সাথে এক ধরনের প্রতারণা বা বিশ্বাসঘাতকতা। তিনি জানান, রবিবার সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার উদ্যোগ না নিলে রাজপথে নামবে নেতাকর্মীরা। সরকারের জন্য আগামী দিনটি শেষ দিন সংসদ অধিবেশন ডাকার, জুলাই সনদে যেভাবে বলা আছে, অবিলম্বে যেন সরকার এই ব্যবস্থাটা নেন, অধিবেশন ডাকার ব্যবস্থা নেন। যদি না নেন তাহলে আমরা স্পষ্ট বলতে চাই, জাতির কাছে আপনারা ক্ষমা পাবেন না। বিশেষ করে সংসদ নেতাকে এটা প্রধানত দায়িত্ব নিতে হবে। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রী উপদেষ্টা মির্জা আব্বাসের সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে। আগামীকাল তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে। এর আগে শুক্রবার বিকেলে রাজধানী এভারকেয়ার হাসপাতালে তার মস্তিষ্কে 2 দফায় অস্ত্রোপচার হয়। নিয়ম অনুযায়ী এরপরে করা সিটি স্ক্যানের রিপোর্ট আজ দুপুরের পর আসে এবং সেই রিপোর্ট সহ মেডিকেল সামারি সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দুপুরে এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মির্জা আব্বাসের শয্যা পাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার চিকিৎসার বিষয়েও ডাক্তারদের কাছে জানতে চান। দেশের স্থানীয় সরকার ব্যবস্থায় গতিশীলতা আনতে আরও 5 সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়। নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন বরিশালে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, রাজশাহীতে মোহাম্মদ মাহফুজুর রহমান, ময়মনসিংহে মোহাম্মদ রুকনুজ্জামান রুকন, রংপুরে মাহফুজুন নবী চৌধুরী এবং কুমিল্লায় মোহাম্মদ ইউসুফ মোল্লা। অমর একুশে বইমেলায় আজ শেষ শিশু প্রহর। উপস্থিতি কম থাকলেও নতুন বইয়ের গন্ধ আর পছন্দের চরিত্রের খোঁজে স্টলে স্টলে খুদে পাঠকদের আনাগোনা ছিল। মেলা তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ায় বিদায়ের সুর ছিল পাঠকদের মনে।
বইয়ের পাতায় নতুন পৃথিবী দেখার আনন্দ, প্রিয় চরিত্রের বই খুঁজছে স্টল থেকে স্টলে, কেউ বা ছবির বই হাতে বাবা মায়ের সাথে হাঁটছে। হয়তো এখনো হাতে খড়িয়ে হয়নি এমন খুদে পাঠকের দেখাও মেলে বই মেলায়। শেষ শিশু প্রহরেও তাই বইয়ের সঙ্গে নতুন বন্ধুত্ব। আমার বই পড়তে ভালো লাগে। আমি ডাইনোসরের আর বুঝার বই পড়তে পছন্দ করি। আমি এখানে এসে বিজ্ঞান বাক্স, বই, সুন্দর সুন্দর গল্পের বই সব মাত্র এসে দেখলাম। বই পড়ার আগ্রহটা দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে। সবার যে কিউরিয়াসিটি, বইগুলা খুলে পড়ার অনেকের আমার সবচেয়ে বেশি ভালো লাগে বইয়ের ঘ্রাণ। সব কিছুই ভালো লাগে বলতে গেলে, কিন্তু বই পড়াটা আসলে কখনো হয়নি। আমি চাচ্ছিলাম এবার থেকে বই পড়া শুরু করতে, যে কারণে আমি আমার বোনের সাথে আসলাম। ছোটবেলা থেকে অভ্যাস করাচ্ছি যে এখন তো টেকনোলজির যুগ, এরা তো বেশিরভাগই ডিভাইসে অ্যাডজাস্টেড হয়ে যাচ্ছে, যে বইয়ের নেশাটাও কিছুটা থাকুক। তোমরা কি একটা গল্প শুনতে চাও? 11টায় শিশু প্রহর শুরু হলেও খুদে পাঠকদের দেখা মেলে ঘণ্টাখানেক পর। গতরাতে বৃষ্টির কারণে শিশু প্রহরের আয়োজন শুরু হয় কিছুটা দেরিতে। পুতুল নাচ, গল্প শোনার আসর, সব মিলিয়ে শিশুদের জন্য মেলা যেন ছোট্ট এক আনন্দের জগৎ। ওরা বলছিল যে দুষ্টামি করা যাবে না, মা বাবার কথা শুনতে হবে, দেশকে ভালোবাসতে হবে, তারপরে মোবাইল দেখা যাবে না, বেশি বেশি করে পড়ালেখা করা লাগবে। বুঝায় যে আমরা কিভাবে ব্যবহার করব, মানুষের সাথে কিভাবে কথা বলবো। বইমেলা শেষ হচ্ছে 15 মার্চ। মন খারাপের সুরও ছিল কারো কারো কণ্ঠে। একটু খারাপ লাগছে যে শেষের দিকে চলে এসেছি, তবে আশা করা যায় যে সামনের বছর আরো বড় করে হবে, আরো বেশি সময় করে হবে, তো আরো বেশি মানুষ আসবে। বই যে দেখতে এসেছি ওইটা মিস করব। আমার তো খারাপ লাগে, আগামী বছর তো নতুন বই আসবে, তখন কিনতে পারবো। ফেব্রুয়ারি প্রথম থেকে শুরু হয়, তো তখন যে ইম্প্যাক্টটা থাকে, তো আসলে এটা এবার চেঞ্জ হওয়াতে কিছুর ইম্প্যাক্ট কমে গেছে বলে আমি মনে করছি। তার সাথে আমাদের ঈদুল ফিতর চলে আসছে, প্লাস হচ্ছে রোজা। শিশুদের হাসি আর কৌতূহলই যেন বইমেলার সবচেয়ে সুন্দর রং। আগামীর মেলা হবে প্রাণবন্ত আর জমজমাট প্রত্যাশা সবার। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ইরানের তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে থাকা জ্বালানি অবকাঠামোতেও হামলার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া রাজধানী তেহরান সহ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে ইরানের বিভিন্ন এলাকা। মার্কাজি প্রদেশের একটি গ্রামে অভিযানে 6 জন নিহত হয়েছে। মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 1444-এ। থেমে নেই ইরানের পাল্টা হামলা। এবার ইরাকের মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের রাজধানী সহ বিভিন্ন স্থানে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। কাতার, বাহরাইন ছাড়াও উপসাগরীয় অঞ্চলে কয়েকটি দেশে চলছে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা। বিমান হামলায় এখন অবধি ইরানের সেনাবাহিনীর কমপক্ষে 4 থেকে 5,000 সদস্য নিহত হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে এমনটা দাবি করেছে ইসরায়েল। আইডিএফ বলছে, গেল 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরান জুড়ে 10,000-এর বেশি বোমা ফেলেছে ইসরায়েলি এয়ারফোর্স। 8,000 দফা হামলা হয়েছে ইরানে। হামলা হয়েছে ইরানের সামরিক বাহিনী হেডকোয়ার্টার সহ 2,000 সামরিক লক্ষ্যবস্তুতে। আইডিএফের দাবি, এসব হামলায় ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্য, আইআরজিসির শীর্ষ নেতা, বাসিস ফোর্সের সদস্যদের টার্গেট করা হয়। এই ছিল আজকে সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।